epassport.gov.bd এই ওয়েবসাইটে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ওয়েবসাইটে এসে সরাসরি সাইন ইনে ক্লিক করে আপনি আপনার ই পাসপোর্টে আবেদন করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম সেম ওয়েতে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করতে পারেন। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তুষার ইমরান। সাউথ কোরিয়া থেকে কিভাবে ই পাসপোর্টের আবেদন করবেন এবং ই পাসপোর্টের আবেদন করার পরে আপনি কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন এবং অ্যাপ্লাই ফি যে ফিটা নির্ধারণ করেছে এই ফিটা কিভাবে পরিশোধ করবেন, সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো যারা সাউথ কোরিয়া থেকে ই পাসপোর্ট রিনিউ কিংবা রিইস্যু করতে চান বা এটা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই নিজের মোবাইল দিয়ে অর্থাৎ স্মার্টফোন দিয়ে ই পাসপোর্টের আবেদন করে আপনি ই পাসপোর্ট পেতে পারেন। প্রথমেই যেটা করতে হবে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যদিও আমি এখানে মোবাইল এবং ডেস্কটপের মধ্যে ডেস্কটপটি বাছাই করে নিয়েছি। মোবাইল দিয়ে অনেক কিছু বোঝানো যায় না বা বোঝালেও অনেকে বুঝতে পারে না, সো বোঝানোর সুবিধার্থে আমি ডেস্কটপটা বেছে নিয়েছি। তবে মোবাইল এবং ডেস্কটপের প্রসেস দুইটাই সেম। ই পাসপোর্টের আবেদন করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপরে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন ই পাসপোর্ট .gov.bd এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মোবাইল ফোনে আপনারা দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। কোনো দিকে তাকানোর দরকার নেই, আপনি কি করবেন এখানে সরাসরি কোথায় চলে যাবেন, ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এনে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন না, দেশের বাইরে থেকে অর্থাৎ সাউথ কোরিয়া থেকে অ্যাপ্লাই করবেন, তাই না? তাহলে এখানে ইয়েসটা উঠাই দিয়ে কি করবেন, নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে এরপরে নিচে যেটা বলছে সেটা হলো সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ কোন দেশে আসছেন সেটা সিলেক্ট করতে বলছে। যেহেতু আপনি কোরিয়াতে আছেন তাহলে এখানে কি সিলেক্ট করবেন, কোরিয়া সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে এখানে বলছে সিলেক্ট কান্ট্রি, ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে সিলেক্ট করবেন কোরিয়া। আপনি কোরিয়া লিখলে KOREA এটা লিখলেই এখানে দুইটা অপশন আসবে, দুইটা অপশনের নিচেরটা সিলেক্ট করবেন, অবশ্যই কোরিয়া রিপাবলিক অফ এটা সিলেক্ট করবেন। দেন এইখানে দেখবেন যে এইখানে নিচের যে ফিল্ডটা আছে এটা অটোমেটিকলি নিয়ে নিবে, আপনাকে কিছু করা লাগবে না। এরপর কি করবেন যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলাম। স্টেপ 2তে বলছে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস লাগবে। আপনার মোবাইল ফোনে যে ইমেল অ্যাড্রেস আছে বা ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস এখানে ইনপুট দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি ইনপুট দিচ্ছি। ইমেল অ্যাড্রেস ইনপুট দেওয়ার পরে এখানে আই অ্যাম হিউম্যান এটাই চেকমার্ক দিয়ে নেবেন, টিকমার্ক দিয়ে নেবেন। দেন যেটা করবেন সেটা হলো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। স্টেপ 3তে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে ইমেল অ্যাড্রেস আছে, তারপর পাসওয়ার্ড আছে, রিপিট পাসওয়ার্ড আছে। হ্যাঁ, নিচের দিকে দেখুন ফুল নেম, গিভেন নেম, সার নেম, এরপর মোবাইল নাম্বার। নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে। তার মানে কি ক্রিয়েট অ্যাকাউন্ট মানে কি, এই ওয়েবসাইটে আপনি ই পাসপোর্টের আবেদন করছেন, ঠিক আছে, কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন না। প্রথমেই আপনাকে কি করতে হবে, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেন সেই অ্যাকাউন্ট দিয়েই আপনি ই পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে প্রথমে কি দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। অনেকেই এখানে যে জিনিসটা ভুল করে সেটা হলো ইমেইলে পাসওয়ার্ড দেয়। ইমেইলে পাসওয়ার্ড না, আপনাকে এই ওয়েবসাইটের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো এই অ্যাকাউন্টের জন্য নতুন একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন। আর এই পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় কিংবা কোথাও নোট করে রাখবেন, পরবর্তীতে দরকার হবে। আর এই পাসওয়ার্ডটি অবশ্যই এটি লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের একটি অক্ষর এবং এটি আপার কেস এবং একটি ডিজিট হতে হবে, 6 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। এবং সেই পাসওয়ার্ডে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং একটি ডিজিট থাকতে হবে। বা আপনি পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ সিম্বল ইউজ করতেও পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে রাখছি, আপনি আপনার মতো পাসওয়ার্ড তৈরি করে নেবেন।
দেন এরপরে এখানে কি করবেন, গিভেন নেম। আপনার পাসপোর্টের যে ছবিযুক্ত পৃষ্ঠাটা আছে ওইখানে গিভেন নেম যেভাবে আছে গিভেন নেম দিবেন, সার নেম যেভাবে আছে সেভাবে দিবেন, পাসপোর্টে যেভাবে আছে সেইভাবে দিবেন। আর যারা পাসপোর্ট সংশোধন করতে চান এনআইডিতে যেভাবে আছে ঠিক সেইভাবে নামটা বসাই দিবেন। তাহলে গিভেন নেম, আমি যার আবেদন করছি তার নাম গিভেন নেমে দেওয়া আছে এমডি বাদশাহ, এরপরে সার নেমে দেওয়া আছে খান। দেখুন এখানে গিভেন নেমে আমি এমডি বাদশাহ লিখলাম, সার নেমে খান লিখলাম, কিন্তু এখানে ফুল নেমে হয়ে গেছে কি এমডি বাদশাহ খান। ঠিক এইভাবে হয়ে যাবে, আপনি ফুল নেমে লিখতে পারবেন না, গিভেন নেমে যেভাবে আছে গিভেন নেমে লিখবেন, সার নেম যেভাবে আছে সার নেম লিখবেন। এরপরে যেটা করবেন সেটা হলো মোবাইল নাম্বার, মোবাইল ফোন নাম্বার। এখানে দেখুন এখানে ডিফল্ট আকারে বাংলাদেশ সিলেক্ট আছে, কিন্তু আপনি কোরিয়া থেকে যেহেতু আবেদন করছেন তাই এখানে কোরিয়ার যে কান্ট্রি কোডটা আছে মোবাইল ফোনের সেই কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে। এখানে KOR লিখলে কোরিয়া রিপাবলিক অফ এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে কোরিয়ার যে ফোন নাম্বারটা, আপনার যে ভ্যালিড ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন যেটা করতে হবে এরপরে এখানে যে আই এম হিউম্যান এটা টিকমার্ক দিয়ে দেবেন। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে যে লেখাটা আছে সেটা বলছে যে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিলেন ওই ইমেল অ্যাড্রেসে একটি ইমেল সেন্ড করেছে, অর্থাৎ লিঙ্ক সেন্ড করেছে, সেই লিঙ্কে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করে নেব, অর্থাৎ অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেলের মেল বক্সে চলে যাবেন। আমি আমার মেল বক্সে চলে যাচ্ছি। এই যে আমি আমার মেল বক্সে চলে আসছি। মেল বক্সে দেখছেন এই যে প্রথমেই যে লিঙ্কটা আছে, যে মেসেজটা আছে সেটাই হলো আমার পাসপোর্টের যে ওয়েবসাইট থেকে পাঠানো লিঙ্ক। আমি এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেব। এখানে একটু বলে রাখি, অনেকের মেল বক্সে যায় না, অনেকের এই মেলটা যায় স্প্যামে, স্প্যামে চেক করতে পারেন। আমি এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেব। এই যে ইমেলে ক্লিক করার পরে আপনি এখানে কোনো কিছু করবেন না, সরাসরি হেয়ারে ক্লিক করবেন। এই যে হেয়ারে ক্লিক করলেই এই যে এখানে দেখছেন যে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এই অ্যাকাউন্টে ঢুকে ই পাসপোর্টের আবেদন করতে পারবো। আপনি এইখানে যে সাইন ইনটা আছে এই সাইন ইনে ক্লিক করে সাইন ইন করতে পারেন। আবার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের এইখানে সাইন ইন বলে যে অপশনটা আছে এইখানে ক্লিক করেও আপনি সাইন ইন করতে পারেন। আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এইখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন এইখানে পাসওয়ার্ড দিতে হবে, এরপরে সাইন ইন করে আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। এখানে একটি কথা বলে রাখি, সেটা হলো epassport.gov.bd এই ওয়েবসাইটে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ওয়েবসাইটে এসে সরাসরি সাইন ইনে ক্লিক করে আপনি আপনার ই পাসপোর্টে আবেদন করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম সেম ওয়েতে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করতে পারেন। যেহেতু আমরা একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সো যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেল অ্যাড্রেস দেবো এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিন। এখানে ইমেল অ্যাড্রেস দিব এবং এইখানে আমরা পাসওয়ার্ড দেব। এখানে টিকমার্ক দিয়ে সাইন ইনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে। এই যে আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে, এই যে আমাদেরকে ওয়েলকাম করছে। এরপরে নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইয়েট, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে এখন পর্যন্ত আমরা কোনো অ্যাপ্লিকেশন করি নাই। তাহলে অ্যাপ্লাই করতে হলে আমরা কোথায় ক্লিক করব? এই যে ডান দিকে দেখছেন অ্যাকাউন্টের ডান দিকে দেখছেন যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করতে হবে। আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে প্রথমে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো পাসপোর্ট টাইপ, অর্থাৎ আমরা কোন টাইপের পাসপোর্ট তৈরি করব। দেখুন এইখানে ডিফল্ট আকারে যেটা আছে সেটা হলো অর্ডিনারি পাসপোর্ট, এইটাই আমরা রেখে দেবো। নিচেরটা হলো অফিসিয়াল পাসপোর্ট। যেহেতু আমরা ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে ম্যাক্সিমাম লোক কোরিয়াতে বসবাস করছি, সো আমরা যেহেতু আম জনতা ম্যাঙ্গো পিপল, আমাদের ভিসা যেহেতু কমলা ভিসা, তাই না, তাই আমরা
এই পাসপোর্ট অর্থাৎ অর্ডিনারি পাসপোর্ট এইটাই টাইপ রেখে দেব। নিচেরটা হলো অফিসিয়াল লোক যারা আছে তাদের জন্য, এইটা আমাদের জন্য না। তাহলে অর্ডিনারি পাসপোর্ট এটাই থাকবে, সিলেক্ট থাকবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো দেখুন বাম সাইডে এখানে আমাদের দেখা দিচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আমাদের এইখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে যে জিনিসটা দেখছেন সেটা হলো আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। আমি যদি এইখানে টিকমার্ক দিয়ে রাখি, এই যে এখানে যদি টিকমার্ক দিই তাহলে দেখুন এখানে আমাদের ফুল নেম সিলেক্ট হয়ে যাবে, এরপর গিভেন নেম, এরপরে সার নেম। আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখনই আমাদের পাসপোর্ট অনুসারে আমরা কি করেছিলাম যে গিভেন নেম দিয়েছিলাম, এরপরে সার নেম দিয়েছিলাম এবং এখানে অটোমেটিকলি এই ফুল নেমটা নিয়ে নিচ্ছিল। তাহলে যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা আমাদের নিজের জন্য তৈরি করেছি এবং আমাদের নিজের জন্যই পাসপোর্টের অ্যাপ্লাই করব, সো আমরা এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাই টিক দেব। এরপরে যে জিনিসটা সিলেক্ট করব সেটা হলো সিলেক্ট জেন্ডার, অর্থাৎ জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। মেল সিলেক্ট করে দিলাম। যেহেতু আমাদের এখানে নামগুলো গিভেন নেম এবং সার নেম, ফুল নেম এগুলো নিয়ে নিচ্ছে এখানে টিকমার্ক সাথে সাথে, সো আমাদের এখানে নামগুলো দেওয়ার দরকার নাই। যদি এই অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার নিজের জন্য অ্যাপ্লাই না করেন তাহলে এটা টিকমার্ক দিবেন না। এরপরে এখানে নামটা এগুলো লিখতে পারবেন, নাম সার নেম এগুলো লিখতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের নিজের জন্য অ্যাপ্লাই করছি এই জন্য আমরা এটাই টিকমার্ক দিয়ে রাখলাম। এরপরে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হলো সিলেক্ট প্রফেশন। আমি এখানে আমার প্রফেশনটা দিয়ে দিচ্ছি প্রাইভেট সার্ভিস। আপনারা আপনাদের প্রফেশন দিয়ে দেবেন। এই যে প্রাইভেট সার্ভিস লিখে দিলে এখানে চলে আসবে অটোমেটিকলি, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে সিলেক্ট রিলিজন, আপনারা আপনাদের রিলিজন দিয়ে দেবেন। আমার রিলিজন যেহেতু ইসলাম, আমি ইসলাম দিয়ে দিলাম। এরপরে এইখানে দেখুন এইখানে মোবাইল নাম্বার আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখনই এই মোবাইল নাম্বার দিয়েছিলাম, সো এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এখানে আমরা মোবাইল নাম্বার দিতে পারবো না বা অ্যাড করতে পারবো না। এরপরে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো বার্থ ডাটা। এখানে বলছে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। এটা বাংলাদেশ দেওয়া আছে অর্থাৎ ডিফল্ট আকারে, এখানে কোনো কিছু করার দরকার নাই। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বাংলাদেশে কোন জেলায় আপনার জন্ম। যেহেতু আমার জন্ম হচ্ছে মেহেরপুর ডিস্ট্রিক্টে, তাই আমি মেহেরপুর দিয়ে দেবো, MEHCR, মেহেরপুর। এরপর কি বলছে, এখানে বলছে সিলেক্ট ডেট অফ বার্থ, অর্থাৎ আমার এখানে জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। এই যে প্রথমে দিন DD লিখে আছে, এরপর হচ্ছে MM মানে অর্থাৎ মাস, এরপরে YY অর্থাৎ এটা বছর বা ইয়ার্স। তাহলে এখানে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে এই যে প্রথমে আপনি আপনার জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। আমি যেভাবে অ্যাপ্লাই করেছি আপনারাও সেমভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে কি করবেন, জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার জন্ম হচ্ছে 1996, সো আমি এখানে 1996 সিলেক্ট করলাম। এরপরে মাস, মে মাস সিলেক্ট করে নেব, আমার জন্ম হচ্ছে মে মাসে। এরপরে ডেট সিলেক্ট করে নিতে হবে, মে মাসের 21 তারিখ। তাহলে 21/5/1996। ব্যাস, এখানে জন্ম তারিখ দেওয়ার পরে বারবার আপনারা পাসপোর্টের সাথে মিলে নেবেন বা এখানে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপরে নিচের দিকে যাবেন। তবে এখানে একটি কথা বলে রাখি, কোরিয়া থেকে অনেকেই ডেট অফ বার্থ সংশোধন করেন। যারা সংশোধন করতে চান তারা প্রথমেই আগেই কি করবেন যে আপনার নিকটস্থ যে ইমিগ্রেশন অফিস আছে সেই অফিসে যোগাযোগ করে পরামর্শ করে দেন আপনারা কারেকশন করবেন বা সংশোধন করবেন। অনেককে দেখেছি যারা জন্ম তারিখ চেঞ্জ করার কারণে 5 বছর, 2 বছর, 3 বছর এরকম চেঞ্জ করার কারণে পরবর্তীতে তারা পাসপোর্ট আপডেট করতে পারেনি বা তাদেরকে দেশেও চলে যেতে হয়েছে। সো জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। এরপরে নিচেরটা হলো সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে বাই বার্থ সিলেক্ট করে দেবেন। আমরা জন্মসূত্রে বাঙালি, যার যেটা যায় সেটা দিয়ে দেবেন, তবে আমরা সবাই মোটামুটি জন্মসূত্রে বাঙালি, তাই এটাই সিলেক্ট করে দেবেন বাই বার্থ। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখানে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো অ্যাড্রেস। প্রথমে যেটা আছে সেটা হলো অ্যাড্রেস, এরপর বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আরও একটা নোট দিয়ে দিচ্ছে, এখানে যে লেখাটা বলছে সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পাসপোর্টের যে বুকলেট আছে সেই বুকলেটের ছবিযুক্ত যে পৃষ্ঠা আছে তার উপরের যে পেজ আছে সেই পেজে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে
যদি এইখানে সেম না হয়, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনি চেঞ্জ করেন, তাহলে আপনার যে দেশের বাসা আছে সেখানে পুলিশ ভেরিফিকেশনে যাবে। আমি আবারও বলছি, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ না করেন, পাসপোর্টে যেভাবে আছে সেইভাবে সেমভাবে চান, তাহলে পুলিশ ভেরিফিকেশন যাবে না। যেহেতু আমার চেঞ্জ করা লাগবে না, আমার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিয়ে দেবো। এখানে প্রথমে যে জিনিসটা সিলেক্ট করবেন সেটা হলো ডিস্ট্রিক্ট। আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর, আমি আমার মেহেরপুর দিয়ে দিলাম, মেহেরপুর। এরপরে ভিলেজ, যেহেতু আমার গ্রামে বাসা তাই আমি আমার গ্রামটা দিয়ে দেব, গোপালপুর। এরপরে নিচে যেটা চাচ্ছে সেটা হলো রোড ব্লক সেক্টর। যদি রোড ব্লক সেক্টর থাকে, আপনার থেকে থাকে, তাহলে দিবেন। যদি পাসপোর্টে থাকে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। থাকলে দিবেন, না থাকলে নাই। এরপরে সিলেক্ট পোস্ট অফিস, যার যার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। আমি আমার পোস্ট অফিস সিলেক্ট করছি, আজিজাবাদ 7100। এখানে পোস্টাল কোড অটোমেটিক নিয়ে নেবে। এরপরে যে জিনিসটা সিলেক্ট করবেন সেটা হলো সিলেট পুলিশ স্টেশন। আমি আমার পুলিশ স্টেশন সিলেক্ট করে নিলাম। মেহেরপুর সদরেই আমার বাসা, তাই আমি মেহেরপুর সদর সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস খেয়াল করবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটা কোনটা দিবেন। অনেকেই এখানে ভুল করে যে এখানে টিকমার্ক দিয়ে দেয়। এখানে টিকমার্ক দিলে এরা বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট। তাহলে এইখানে টিকমার্ক দেওয়া মানে কি আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম না, এখানে টিকমার্ক দিবেন না। যেহেতু আপনি কোরিয়াতে আছেন, তাই কোরিয়ার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আপনি কোন দেশে আছেন, এখানে বলছে সিলেক্ট কান্ট্রি, কোন দেশে আছেন, কোরিয়াতে, তাহলে এখানে কোরিয়া সিলেক্ট করে দিবেন, KOREA। এই যে কোরিয়া রিপাবলিক অফ, নিচেরটা অবশ্যই নিচেরটা, কোরিয়া রিপাবলিক অফ। এরপরে এইটা যখনই সিলেক্ট করবেন, এখানে চাচ্ছে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস। তাহলে এখানে স্ট্রিট অ্যান্ড নাম্বার, তার মানে রাস্তা, আপনার যেখানে আছেন সেই রাস্তার নামটা কি। আমি যেখানে আছি সেখানে সেই রাস্তার নামটা হচ্ছে এখানে কি, আন্যং নামরো। আর এইটা কিভাবে বের করবেন, আপনারা অনেকেই জানেন, যারা কোরিয়াতে আছেন তারা কাকাও ম্যাপের সাথে পরিচিত। কাকাও ম্যাপে যাবেন, যাওয়ার পরে আপনারা আপনাদের কোম্পানির ঠিকানাটা এখানে দিতে পারেন, দিলেও দিতে পারেন, অথবা আপনি যদি যে অ্যাপার্টমেন্টে আছেন এই অ্যাপার্টমেন্টের ঠিকানাটাও এখানে দিলে দিতে পারেন। তাহলে এখানে স্ট্রিট অ্যাড্রেস দেবো, আমি যেখানে আছি সেখানে সেই রাস্তার নাম হচ্ছে আন্যং নামরো। তাহলে আন্যং আন্যং নাম রো। এই রোড দ্বারা কি বোঝায়, রো দ্বারা হচ্ছে রোড, রো দ্বারা রোড, আর সি দ্বারা হচ্ছে শহর, এবং দো দ্বারা হচ্ছে এরা একটা প্রদেশ বোঝায়। তাহলে এখানে কি দেবেন, এখানে হচ্ছে রোড, রোডের নাম, বা এখানে নাম্বার দিলে দিতে পারেন, না দিলে নাই। এরপরে এখানে বলছে অ্যাপার্টমেন্ট, এখানে অ্যাপার্টমেন্টে এটা বিভিন্ন ঝামেলার ভিতর আপনার যাওয়ার দরকার নেই। এরপর কি দেবেন, সিটি, সিটি আপনি যেই শহরে আছেন, অর্থাৎ কোরিয়ায় যেই শহরে আছেন সেই শহরের নামটা এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি হসংশিতে আছি তাই আমি হসংশির নামটা দিয়ে দেবো, আপনারা আপনার শহরের নামটা দিয়ে দেবেন, হসংশি। এরপরে এখানে কি দেবেন, এখানে হচ্ছে আপনি কোন প্রদেশে আছেন। যেহেতু আমি খিয়ংগিদো প্রদেশে আছি তাই আমি এখানে খিয়ংগিদো লিখে দেবো। ব্যাস, এখানে রাস্তার নাম, এরপরে শহরের নাম, এরপরে প্রদেশ যেটা আছে সেটা দেওয়ার পরে নিচে চলে যাবেন। নিচে দেখুন এখানে কি চাচ্ছে, জিপ কোড। আপনার কাকাও ম্যাপে গেলে আপনার এলাকার বা আপনি যেখানে আছেন সেখানকার জিপ কোডটা পেয়ে যাবেন। যেহেতু আমার জিপ কোডটা হচ্ছে 18,364, আমি এখানে আমার জিপ কোডটা দিয়ে দিলাম। এরপরে নিচে চলে যাবেন, এখানে কোনো কিছু করার দরকার নেই, 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ করার পরে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো আইডি ডকুমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এইটা বারবার করে আমি বলছি, খুব ঠান্ডা মাথায় পূরণ করবেন। শুধু এইটা বলি না, ই পাসপোর্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশন মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে ফিল আপ করবেন। সো এখানে আমি আমার আইডি ডকুমেন্ট দেব। এইটা প্রথমে যে ফিল্ডটা আছে সেটা হলো, এনে বলছে যে আপনার কি এমআরপি পাসপোর্ট আছে। যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে, এমআরপি পাসপোর্ট থেকে আপনি এই পাসপোর্টে কনভার্ট করতে চান, তাহলে এইটা সিলেক্ট করবেন।
আর যদি ই পাসপোর্ট আগে থেকে থেকে থাকে এবং ই পাসপোর্ট থেকে আবার ই পাসপোর্ট করবেন, তাহলে এইটা সিলেক্ট করবেন। আর যাদের পাসপোর্ট নাই বা হ্যান্ড রাইটেন অর্থাৎ হাতের লেখা পাসপোর্ট আছে, তারা এইটা সিলেক্ট করবে। যেহেতু আপনি কোরিয়াতে আছেন, সো আপনার পাসপোর্ট আছে, তাই এই অপশনটা আপনার জন্য না। তাহলে এখানে যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে, এমআরপি থেকে যদি ই পাসপোর্ট করতে চান, তাহলে এইটা সিলেক্ট করবেন। যেহেতু আমার এমআরপি পাসপোর্ট, তাই আমি এমআরপি থেকে ই পাসপোর্ট করব, সো এইটা সিলেক্ট করলাম। দেন এখানে কি বলছে যে হোয়াট ইজ দ্য রিজন ফর ইয়োর পাসপোর্ট রিকোয়েস্ট, অর্থাৎ আপনার কারণ কি, মানে আপনি যে পাসপোর্ট রিইস্যু করবেন এটার কারণটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে বলছে সিলেক্ট রিইস্যু রিজন। এখানে যেহেতু আমার ই পাসপোর্ট করা দরকার, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করব, কোনো সংশোধনী নাই বা এক্সপায়ার্ড হয়নি, তাহলে আমি এইটা সিলেক্ট করব। আর যাদের এমআরপি পাসপোর্ট আছে এবং এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি ই পাসপোর্টে কনভার্ট করবেন, তাহলে এইটা সিলেক্ট করবেন। আর যাদের এমআরপি পাসপোর্ট ছিল কিন্তু কোরিয়াতে কোনো কারণে হারিয়ে গেছে বা পুড়ে গেছে, তাহলে তারা এইটা সিলেক্ট করবেন, লস্ট অ্যান্ড স্টোলেন। আর এইটা সিলেক্ট করলে জিডি নাম্বার চাইবে বা জিডির তারিখও চাইতে পারে। আর যারা পাসপোর্ট সংশোধন করতে চান, তারা এইটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু কোনো কিছু করব না, আমার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট করব, তাই আমি এইটা সিলেক্ট করলাম। এরপর বলছে পাসপোর্ট নাম্বার, আমার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার অর্থাৎ যেই পাসপোর্টটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আমার এই যে পাসপোর্টটা যখন তৈরি হয়, মানে ইস্যু ডেটটা এখানে দিতে হবে এবং এই পাসপোর্টটার মেয়াদ কত তারিখে শেষ হবে। আমি এখানে আবারও বলছি যে পাসপোর্টটা যেই তারিখে তৈরি হয়েছে অর্থাৎ ইস্যু ডেটটা এখানে দিতে হবে এবং এক্সপায়ার ডেট দিতে হবে এইখানে। আমার পাসপোর্টের ইস্যু ডেটটা আমি দিয়ে দিচ্ছি 20 মার্চ 2020। প্রথমেই যেটা করবেন সেটা সাল সিলেক্ট করে নেবেন, এরপরে মাস, মার্চ, এরপরে হচ্ছে দিন অর্থাৎ ডেট, আর এক্সপায়ার ডেট হচ্ছে 2025 মার্চ 19। এরপরে নিচে চলে যাবেন। এরপর বলছে যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, এখানে যেভাবে আছে ডিফল্ট হিসেবে সেভাবে থাকবে, মানে আপনার কি অন্য দেশের পাসপোর্ট আছে কি না। যদি থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, এরপর পাসপোর্ট নাম্বার চাইবে, অনেক কিছু চাইবে, এগুলো যাবতীয় তথ্য দিয়ে দেবেন। আর যদি না থেকে থাকে তাহলে নো। এরপরে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো ন্যাশনাল আইডি নম্বর এবং বার্থ রেজিস্টার নম্বর। এখানে একটি কথা বলে রাখি, আপনার বয়স যদি 20 বছরের উপরে হয়, তাহলে বাংলাদেশে থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এই ক্ষেত্রে আপনার এনআইডি ছাড়া বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে অর্থাৎ কোরিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি নম্বরও দিতে পারেন, আবার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারও দিতে পারেন। যে কোনো একটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি এনআইডি অর্থাৎ আইডি দিয়ে অ্যাপ্লাই করেছি, সো আমি আমার আইডি নম্বর এখানে দিয়ে দেবো, ব্যাস। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। প্যারেন্টাল ইনফরমেশন, এখানে আপনার পিতামাতার তথ্য দিতে হবে। আপনার পাসপোর্টে যেভাবে আছে সেমভাবে আপনার পিতামাতার তথ্য দিয়ে দেবেন। তাহলে ফাদার্স নেম, প্রথমে যেটা আছে সেটা হলো পিতার নাম। এরপরে পিতার হচ্ছে প্রফেশন, পিতা কি করে, বিজনেসম্যান, বিজনেস। এরপর ন্যাশনালিটি, অবশ্যই বাংলাদেশি। এরপরে সিলেক্ট এনআইডি অর বিআরসি, পিতার এনআইডি নম্বর অথবা বার্থ সার্টিফিকেট নম্বরটা এখানে দিয়ে দেবেন। আমি আমার পিতার এনআইডি নম্বরটা দিয়ে দিচ্ছি, ব্যাস। এরপরে চলে যাবেন নিচে। এরপরে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো মাদার ইনফরমেশন, এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের নাম দিয়ে দিচ্ছি। পাসপোর্টে যেভাবে আছে সেমভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে মাতার প্রফেশনটা দিয়ে দিতে হবে, হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ। এরপরে
ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। এখানে কি করবেন, সিলেক্ট এনআইডি অর বিআরসি, আমার মাতার এনআইডি নম্বরটা এখানে আমি দিয়ে দেব। ব্যাস, এখানে এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে চলে যাবেন, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত কিনা, সিঙ্গেল কিনা, ডিভোর্স কিনা, এটা চাচ্ছে। যেহেতু আমি সিঙ্গেল তাই আমি সিঙ্গেল সিলেক্ট করব। ম্যারিড হলে ম্যারিড দিবেন, ডিভোর্স হলে ডিভোর্স দিবেন। আর যারা ম্যারিড সিলেক্ট করবেন তখনই আপনার স্পাউস ইনফরমেশন চাইবে। যদি আপনার পাসপোর্টে আগে থেকে ম্যারিড থেকে থাকে তাহলে ম্যারিড দিলে কোনো ধরনের ম্যারেজ সার্টিফিকেট চাইবে না। আর যদি আপনার আগে থেকে পাসপোর্টে সিঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ আগের যে পাসপোর্টটা আছে সেটা সিঙ্গেল দেওয়া আছে, আপনি নতুনভাবে স্পাউস ইনফরমেশন অ্যাড করতে চান, অর্থাৎ ম্যারিড দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট বাংলাদেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসে জমা দিতে হবে। আর যারা ডিভোর্স আছেন ডিভোর্স দেবেন। যেহেতু আমি সিঙ্গেল, অত প্যারাপেরি নাই, তাই আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনার পাসপোর্টে দেখবেন আগে থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্টে একজনের নাম দেওয়া আছে, যার নাম আছে সেইটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার পাসপোর্টে ফাদার সিলেক্ট করা আছে, সো আমি ফাদারই সিলেক্ট করে রাখবো। ফাদার ফাদার সিলেক্ট করলে এখানে ফাদার অর্থাৎ পিতার যে তথ্যগুলো, নাম যে আমি আগেই দিয়েছি সেই নামটা অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। এরপরে আরও কিছু অ্যাড করতে হবে, যে পিতার অ্যাড্রেস, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে বাংলাদেশ দেশটা সিলেক্ট করাই থাকবে। এরপরে ডিস্ট্রিক্ট, আমি আমার ডিস্ট্রিক্টে দিয়ে দিলাম, আমার পিতার ডিস্ট্রিক্টটা মেহেরপুর। এরপরে সিটি ভিলেজ হাউস, যেহেতু আমার গ্রামে বাসা, সো আমার গ্রামের নামটা দিয়ে দিলাম। আপনি আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে রোড ব্লক সেক্টর, যদি পাসপোর্টে থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। যেহেতু আমার নাই তাই আমি দিলাম না। এরপরে সিলেক্ট পোস্ট অফিস, সিলেক্ট পোস্ট অফিস আজিজাবাদ, আজিজাবাদ এখানে আছে, এই যে আজিজাবাদ। এরপর পোস্টাল কোড অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর বলছে সিলেক্ট পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করে দেবেন। আমি আমার পুলিশ স্টেশন সিলেক্ট করে দিলাম মেহেরপুর সদর। এরপরে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস অপশনাল, যেটা অপশনাল থাকবে সেটা দিলেও পাপ নাই, না দিলেও পাপ নাই, কোনো সমস্যা নেই। এরপর বলছে সিলেক্ট কান্ট্রি কোড, অর্থাৎ যে প্যারেন্টাল ইনফরমেশন আমি এখানে দিব, এখানে ফাদার যখনই সিলেক্ট করব তখনই ফাদারের তথ্যগুলো এখানে দিতে হবে, পিতার তথ্যগুলো। এরপরে দেশে থাকা কোনো একটি মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন। আমি আমার পিতার মোবাইল নাম্বার অ্যাড করে দিচ্ছি। এরপরে সেভেন কন্টিনিউ, এইটা টিকমার্ক দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। সেভেন কন্টিনিউ। এরপরে যে জিনিসটা আসছে সেটা হলো পাসপোর্ট পেজ, কত পেজের আপনি পাসপোর্ট করবেন। এখানে বর্তমানে বাংলাদেশে 64 পেজে পাসপোর্ট হচ্ছে না, সো এখানে শুধুমাত্র 48 পেজে থাকবে। এরপরে দেখছেন যে ভ্যালিডিটি, কত বছর মেয়াদে আপনি পাসপোর্ট করতে চান। আপনি যে এই পাসপোর্টটা করবেন 5 বছর মেয়াদে করবেন নাকি 10 বছর। তবে আমি এখানে সাজেস্ট করব 5 বছর না করে আপনি একেবারে 10 বছর মেয়াদি করবেন, তাহলে একবারে ঝামেলা শেষ। আমি এখানে 10 বছর সিলেক্ট করলাম। 10 সিলেক্ট করলে এখানে এই যে দেখছেন ইউএসডি এখানে বেড়ে গেল। এরপরে সেভেন কন্টিনিউ দেবেন। সেভেন কন্টিনিউ দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন, খেয়াল করুন যে এইখানে কি চাচ্ছে, এখানে বলছে যে আপনি কি রেগুলার ডেলিভারি নেবেন নাকি এক্সপ্রেস ডেলিভারি নেবেন। এখানে একটি তথ্য দিয়ে থাকি, সেটা হলো কোরিয়া থেকে এক্সপ্রেস ডেলিভারি হয় না, সো সবসময় এখানে রেগুলার ডেলিভারি হয়। সো ডিফল্ট আকারে যেটা আছে সেটাই সিলেক্ট থাকবে, এক্সপ্রেস ডেলিভারি এটা সিলেক্ট করবেন না কোরিয়া থেকে বিশেষ করে। তাহলে রেগুলার ডেলিভারি থাকলো। এরপরে সেভেন কন্টিনিউ। সেভেন কন্টিনিউ করার পরে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা, সেই অ্যাপ্লিকেশনটা ওভারভিউ করার জন্য যে আমাদের সামনে চলে আসছে, এইখান থেকে আমরা তথ্যগুলো আবার মিলিয়ে নিতে পারি। আবার ডান দিকে যে এডিট অপশন আছে, এই এডিটে ক্লিক করলে আবার আপনি এটা এডিট করতে পারেন। মনে করেন যে আমার এখানে কোনো কিছু একটু ভুল হয়েছে, সাপোজ এখানে
আমার প্রফেশনটা ভুল হয়েছে, যে প্রাইভেট সার্ভিস না, আমি অন্য কিছু, বা এখানে কোনো কিছু ভুল হয়েছে, তাহলে কি করবেন যে এইখানে এডিট অপশনে ক্লিক করলে আবার এই যে এখান থেকে এডিট করতে পারেন। এই যে এখান থেকে এই যে প্রফেশনটা আপনি এডিট করতে পারেন। এখানে অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেসে ক্লিক করতে পারেন। এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্টে ক্লিক করলে ইমার্জেন্সি কন্ট্রাক্টে করতে পারেন। সো একেবারে শেষের দিকে যে আবার সেভ এন্ড কন্টিনিউ করবেন, আবার সামনে এভাবে ওভারভিউ চলে আসবে। আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি এই অ্যাপ্লিকেশনটা আমরা আমাদের মতো করে চেক করে নেব। এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে পার্সোনাল ইনফরমেশন আছে, বায়োডাটা আছে, আমরা যা যা ফিল আপ করেছি সেগুলো আমাদের সামনে চলে আসছে। আমরা এখান থেকে আরও একবার মিলে নেব সবকিছু সব ঠিকঠাক আছে কিনা। সো মেলানোর পরে আমরা নিচে চলে যাব, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন মিলে নেবেন। এরপরে মেলানো হয়ে গেলে নিচে চলে আসবেন। সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি এইখানে টিক মার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটা ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এইখান থেকে নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এইখানে কন্টিনিউ করে দেবেন। এখানে কোনো কিছু করার দরকার নেই, সরাসরি কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করলে এই যে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিটেড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে কি করবেন? এখান থেকে আপনার করণীয় হলো যে আপনি যে অ্যাপ্লিকেশন করলেন, যে অ্যাপ্লাই ফর্মটা আপনি কোথায় থেকে পাবেন, তাই না? এখান থেকে এখানে খেয়াল করবেন যে প্রিন্ট সামারি আছে, প্রিন্ট সামারিটা অনেকেই প্রিন্ট করে, এইটা প্রিন্ট করার দরকার নেই। যেহেতু আপনি কোরিয়া থেকে আবেদন করেছেন তাহলে আপনার শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটি লাগবে। এখানে কি লাগবে? অ্যাপ্লিকেশন ফর্ম। এইখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম টু প্রিন্টিং, অর্থাৎ এইখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এখান থেকেও প্রিন্ট আউট করে নিতে পারেন। আবার এই যে নিচে চলে যাবেন, এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করেও আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে পারেন। তাহলে আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিচ্ছি। আবার আপনি যদি এইখান থেকে কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড না করে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, অর্থাৎ আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনার ওই ইমেল অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট সামারি চলে যাবে। সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। আমি এখান থেকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিই। ব্যাস, এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে এই যে এটা হলো আমার অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কি করবেন যে আপনারা আপনাদের সাজাং নিমের কাছে বলেন, বা আপনি যে কোম্পানিতে কাজ করেন, যে কম্পিউটার অপারেটর আছে তাদের কাছ থেকে প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনার তাহলে করণীয় কি? অ্যাপ্লিকেশন করার পরে আপনি এই ই পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা প্রিন্ট আউট করে নেবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি আপনার সাথে করে মূল পাসপোর্টটা নেবেন, ফটোকপি লাগবে না, মূল পাসপোর্টটা সাথে করে নিয়ে যাবেন। এরপরে 3 নম্বর হলো যে বাংলাদেশি এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনারা যারা আবেদন করবেন, যদি বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তাহলে বার্থ সার্টিফিকেটের ফটোকপি, আর যারা এনআইডি দিয়ে আবেদন করবেন তারা এনআইডি কার্ডের কালার ফটোকপি। 4 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো কোরিয়ার যে রেসিডেন্ট কার্ড আছে সেটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট উভয় পার্টই একটা পেজে, অর্থাৎ এক পৃষ্ঠায় কালার ফটোকপি করে নেবেন। এরপরে 5 নম্বরে যেটা লাগবে সেইটা হলো যে আপনি যে পাসপোর্টের আবেদন করেছেন 10 বছর মেয়াদি বলেন বা 5 বছর মেয়াদি বলেন, যেই সময় আবেদন করবেন সেই সময়ে আবেদনের ফি, অর্থাৎ যে নির্ধারিত ফি আছে সেই নির্ধারিত ফি আপনার ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন, আবার এটিএম বুথের মাধ্যমেও জমা দিতে পারেন। অর্থাৎ এটিএম বুথের মাধ্যমে যদি আপনি নির্ধারিত ফি জমা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে যে এটিএম বুথ থেকে যে রিসিটটা দেয়, আপনি যে টাকা পেমেন্ট করছেন যে রিসিটটা দেবে সেই রিসিটটা সাথে করে নেবেন। আর যদি ব্যাংকে থেকে জমা দেন তাহলে ব্যাংকের যে কাগজটা দেবে সেই কাগজটা সাথে করে রাখবেন। সো তাহলে 5 নম্বরে আপনি নির্ধারিত ফি পরিশোধ করবেন। অবশ্যই কি যে আপনি যদি মোবাইলের মাধ্যমে অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি টাকাটা পরিশোধ করেন তাহলে কিন্তু হবে না। তাহলে কীভাবে পরিশোধ করবেন? এটিএম বুথের মাধ্যমে নয়তো ব্যাংকের মাধ্যমে। আর এই টাকাটা কোন অ্যাকাউন্টে জমা দেবেন? যে বাংলাদেশ দূতাবাসে, অর্থাৎ শিলস্থ যে বাংলাদেশ দূতাবাস আছে সেই দূতাবাসের ওয়েবসাইট বা ফেসবুক পেজে এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, এবং যে নামটা ভেসে উঠবে আপনি যখন পেমেন্ট করবেন
জোহান বাংলাদেশি থ্যাসাগোয়ান, এইটা ভেসে উঠবে। আপনি যখন পেমেন্ট করবেন, যে অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, এই নামটা ভেসে উঠবে। 6 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হলো, আপনি যদি পাসপোর্টটা ডাকযোগে নিতে চান, অর্থাৎ আপনি ডাকযোগে, আপনি দূরে আছেন, যে আপনার দূর থেকে সৌলে যাওয়া আসাটা আপনার জন্য কষ্টকর হবে, তাহলে যদি আপনি ডাকযোগে আপনার পাসপোর্টটা নিতে চান, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যে কোনো পোস্ট অফিস থেকে 4001-এর একটি ডাক টিকিট নেবেন এবং একটি খাম নেবেন, এবং সেই ডাক টিকিটটা খামের উপরে দিয়ে দেবেন, এবং যে খামটা থাকবে সেই খামে আপনার নাম লিখবেন, এরপরে মোবাইল নাম্বার লিখবেন, এরপরে আপনার কোম্পানির ঠিকানাটা ওইখানে লিখে দেবেন। আমি কোম্পানির ঠিকানাটা বলছি এই জন্য, অনেকেই আপাতে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, আবার দেখা যায় যে পাসপোর্ট করা হলো, করার পরে আপাতের ঠিকানা দিছে, কিন্তু পাসপোর্ট করার কিছুদিনের পরে সেই অ্যাপার্টমেন্ট চেঞ্জ করছে, তাহলে কি হয় যে পাসপোর্টটা আগের ঠিকানায় চলে আসে। সো আপনার এইভাবে ঝামেলা করার দরকার নেই, আপনি সরাসরি আপনার কোম্পানির ঠিকানাটা দিয়ে দেবেন। যদি আপনি ডাকযোগে পাসপোর্টটা নিতে চান, তাহলে খামের উপরে আপনার নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন এবং নিচে কোম্পানির ঠিকানাটা দিয়ে দেবেন। আই হোপ এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজে নিজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন বা করতে পারছেন। সো এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল মনে হয়, একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে। যদি মনে হয় যে এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন, তাহলে আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। দেখা হবে নেক্সট কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।